দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একযোগে সারা দেশে চালু হলো ওয়ারিশান সম্পত্তি নামজারি করার নতুন নিয়ম। এখন থেকে এই নতুন নিয়মেই সকল ওয়ারিশদেরকে তাদের ওয়ারিশান অংশটুকু নামজারি করে খতিয়ান সংশোধন করে সম্পত্তি ভোগ দখলে থাকতে হবে। অন্যথায় অন্য কোনো পদ্ধতি যদি কেউ অবলম্বন করে তাহলে তাদের ওই নামজারিগুলো বাতিল হয়ে যাবে। আইনত তারা বেআইনি কাজ করার জন্য শাস্তির আওতায়ও আসতে পারেন। তো নতুন পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে বাস্তবায়িত হবে, ভূমি মালিকেরা কিভাবে সহযোগিতা নিবে কিংবা সুফল পাবে, আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে সম্পত্তির মালিকানা অর্জন করার সবথেকে সহজ উপায় হচ্ছে ওয়ারিশান সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়ে সেই সম্পত্তির মালিকানা অর্জন। এই সকল সম্পত্তি যেভাবে পাওয়া যায় কিংবা যত সহজে পাওয়া যায় ঠিক ততটাই আবার এই সকল সম্পত্তি ভোগ দখলের নিয়ম কানুন কঠিন। অর্থাৎ আপনি যদি একটি সম্পত্তি কারো কাছ থেকে ক্রয় করেন তাহলে যে ব্যক্তি আপনার কাছে বিক্রয় করে দিল তিনি আপনাকে একটি দলিল তৈরি করে দিলেন, এতে কোনো কিন্তু ঝামেলা থাকে না। সেই দলিল দিয়ে আপনি পরবর্তীতে বাকি যে আইনি পদক্ষেপ অর্থাৎ নামজারি করে খতিয়ান সংশোধন, তারপরে হোল্ডিং নম্বর খোলা, খাজনা পরিশোধ করা কিংবা অন্য কোনো কারো কাছে হস্তান্তর করতে এগুলোতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। তবে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি এক বা একাধিক ওয়ারিশ একত্রে থাকে তাহলে সেই সকল ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করতে গেলে কিন্তু নানান ঝুট ঝামেলায় পড়তে হয়। সর্বপ্রথম যে ঝামেলাগুলো সামনে দাঁড়ায় সেটি হচ্ছে সঠিক মালিকানা প্রতিষ্ঠিত করা। এখন ওয়ারিশান সম্পত্তি এই যে ব্যক্তি দলিল তৈরি করে দিলেন ক্রয় বিক্রয়ের মাধ্যমে, এরকম না হয়ে একে কিন্তু সরাসরি নিজেরা দলিল তৈরি করতে হয়। অর্থাৎ একসঙ্গে যদি 4-5 জন ওয়ারিশ থাকে তাহলে 4-5 জন ওয়ারিশরা মিলে যৌথভাবে মিলমিশের মাধ্যমে ভাগ বন্টন করে তারপরে দলিল তৈরি করতে হয় এবং এই দলিল দিয়ে পরবর্তীতে নিজের অংশটুকু নামজারি কিংবা খতিয়ান সংশোধন করতে হয়। আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পরিবারগুলোতে একাধিক ওয়ারিশ থাকে তারা নিজেদের যে সম্পত্তিগুলো ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হওয়ার কথা সেইটুকু সম্পত্তি ঠিক মতো ভাগ বন্টন করতে পারে না। এর পেছনে রয়েছে অতিরিক্ত লোভ, স্বার্থ, ক্ষমতা, টাকা পয়সা কিংবা অন্য কোনো কারণ। এখন একটি সম্পত্তি যদি ভালো মানের হয়, সেই সম্পত্তি যদি হয় বসত ভিটা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে ওই সম্পত্তিটাতে কিন্তু সকলেরই নজর থাকে, সকলেই চায় ওই সকল সম্পত্তি ভোগ দখল করতে। এখন যেটুকু সম্পত্তি চাষবাসের উপযোগী কিংবা পতিত সেগুলো কিন্তু কেউ নিতে চায় না। এখন যে ব্যক্তিটি প্রভাব খাটাতে পারে কিংবা যে ব্যক্তিটির অর্থ থাকে সেই ব্যক্তি কিন্তু এই অর্থ কিংবা প্রভাব খাটিয়ে সম্পত্তিটুকু ভোগ দখল করে। এখন বাকি যারা ওয়ারিশ রয়েছে তারা তো যেহেতু বঞ্চিত হচ্ছেন, তাদের মন মতো সম্পত্তি হচ্ছে না, তাই তারা কিন্তু ভাগ বন্টনে অংশগ্রহণ করে না। এতে করে কি হয়, ভাগ বন্টন না হওয়ার ফলে যে ব্যক্তিটি সম্পত্তি ভোগ দখল করে রাখলেন জবরদখল করে, তিনি অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে যেভাবে পারে ওই সকল সম্পত্তি নিজের নামে নামজারি করে খতিয়ান সংশোধন করে ফেলে এবং আইন বলে যে এইভাবে কোনো মাধ্যম দ্বারা যদি খতিয়ান তৈরি হয় সেই খতিয়ান কিন্তু অবৈধ। এই খতিয়ান কোনোভাবেই টিকবে না যদি অন্য কোনো ওয়ারিশ সেটির বিরুদ্ধে অভিযোগ জানায় এবং কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করে। তাহলে যেহেতু ভাগ বন্টন ঠিক মতো হচ্ছে না, তাহলে এই যে সম্পত্তিগুলো এগুলো কি নামজারি খতিয়ান সংশোধন ছাড়াই পড়ে থাকবে কিংবা এগুলোর মালিক কি কোনোদিন প্রতিষ্ঠিত হবে না? এই বিষয়ে নতুন করে ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র ইস্যু করা হয়েছে। সেই পরিপত্র একটি বিষয়ে স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, সেটি হলো ওয়ারিশান সম্পত্তি নিয়ে যে ধরনের ভাগ বন্টন পরিস্থিতি তৈরি হয় এগুলো যেন আর কোনোভাবে তৈরি না হয়। এক প্রকার যারা ওয়ারিশ তাদেরকে চাপই দেওয়া হচ্ছে যে আপনারা বাধ্য হন যেন ওয়ারিশান সম্পত্তিগুলো নিজেরা বসে আপোষে ভাগ বন্টন করতে। এখন আমরা কিছু পদ্ধতির কথা এর আগে বলেছিলাম যে ওয়ারিশান সম্পত্তি যদি ভাগ বন্টন না করতে পারে নিজেদের মধ্যে, তাহলে প্রত্যেক দাগ থেকে আপনার অংশটুকু বের করে করে আপনি দাগে দাগে নামজারি করে ফেলতে পারবেন কিংবা আপনি কোন একটি পদ্ধতি দ্বারা ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন ছাড়াই নামজারি করে খতিয়ান সংশোধন করতে পারবেন। এতে করে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। হলেও সেগুলোর সমস্যা সমাধান করার কিন্তু কিছু সুযোগ ছিল, কিন্তু এই পরিপত্রে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এর বাইরে গেলে আর কোনো
কোনোভাবেই এই বিষয়গুলো সমাধান করার কোনো সুযোগ থাকছে না। এই পরিপত্রের 1 নম্বরে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কোনোভাবে ওয়ারিশরা নিজেদের মধ্যে সম্পত্তিগুলো ভাগ বন্টন করতে না পারে, কে কোন দাগে ভোগ দখল করবে এটি নিশ্চিত হতে কিংবা ডিসাইড করতে না পারে, তাহলে সকল ওয়ারিশরা মিলে একসঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা উপজেলা পরিষদের চেয়ারম্যান কিংবা সম্পত্তিগুলো যদি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়, তাহলে সিটি কর্পোরেশন থেকে সকলের নাম উল্লেখপূর্বক একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এবং সেই ওয়ারিশান সনদের যে সকল ব্যক্তির নাম রয়েছে সেই সকল ব্যক্তি একত্রে ভূমি অফিসে গিয়ে সকল সম্পত্তি তাদের নিজেদের নামে যৌথ খতিয়ান করে দেওয়ার জন্য আবেদন করবেন। এরূপ আবেদন প্রাপ্তির পরে ভূমি অফিসের রাজস্ব কর্মকর্তা কিংবা ভূমি কমিশনার ওই সকল ব্যক্তির ওই যে সকল সম্পত্তি নিজেদের নামে যৌথ খতিয়ান করার জন্য আবেদন করেছেন সেগুলোর মালিকানা ঠিক রয়েছে কিনা কিংবা তারা প্রাপ্ত হওয়ার যোগ্য কিনা এটি বিচার বিশ্লেষণ করে তাদের নামে যৌথ খতিয়ান করে দেওয়ার নির্দেশনা প্রদান করবেন এবং ওই যৌথ খতিয়ানে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে কে কতটুকু করে সম্পত্তি প্রাপ্ত হবেন, অর্থাৎ মোট সম্পত্তির পাশাপাশি ছেলে কতটুকু, মেয়ে কতটুকু, বাপ কতটুকু, মা কতটুকু, এগুলো উল্লেখ থাকতে হবে। অর্থাৎ আগে যেভাবে ছিল সম্পত্তির মোট সম্পত্তি এবং পরবর্তীতে সকল ব্যক্তিদের নাম না থাকলেও চলতো, একজন কর্তৃত্ব অর্জন করতেন এবং পরবর্তীতে সেই সকল সম্পত্তি তারা ভোগ দখল করতেন এবং এতে করে কিন্তু পরবর্তীতে ঝামেলা তৈরি হতো। তাই এই বিষয়গুলোকে বাদ রেখে সকল ওয়ারিশদের নাম উল্লেখপূর্বক যৌথ খতিয়ানে সকলের অংশ উল্লেখপূর্বক নামজারি করে খতিয়ান সংশোধন করে দিতে হবে এবং হোল্ডিং নম্বর সকলের নামে খোলা হবে। সকলে সকল সম্পত্তি যতটুকু করে খাজনা দেওয়া প্রয়োজন ততটুকু করে সকলেই খাজনা প্রদান করবেন। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে এই যে সকলের নামে যেহেতু যৌথ খতিয়ান হলো, এখন যদি কোনোভাবে কেউ আলাদা করে নিজের অংশটুকু নামজারি খতিয়ান সংশোধন করে নিতে চায় তাহলে উপায় কি? এই বিষয়ে 2 নম্বর পদক্ষেপের কথা বলা হয়েছে। যদি সরাসরি বাটোয়ারা দলিল তৈরি হয় এবং এই বাটোয়ারা দলিলে যে যেটুকু অংশ উল্লেখ করে পাচ্ছেন সেইটুকু অংশ তো অবশ্যই বাটোয়ারা দলিলে উল্লেখ থাকবে, সেই দলিলটি রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে সেই রেজিস্ট্রিকৃত দলিল দ্বারা আপনি যেটুকু সম্পত্তি আপনার নামে নামজারি করে নিতে চাচ্ছেন সেইটুকু অংশ আলাদা করে নামজারি করে খতিয়ান তৈরি করে নিতে পারবেন এই বাটোয়ারা দলিলের মাধ্যমে। এখন যদি কোনোভাবে যৌথ খতিয়ান হয়ে যায় তাহলে এই যৌথ খতিয়ানের বিকল্প কি? আলাদা করে নামজারি খতিয়ান তৈরি করার বিকল্প কি কোনো কিছু রয়েছে কিনা? না, এক্ষেত্রে বাটোয়ারা দলিল ছাড়া কোনোভাবে সুযোগ নেই। আবার যদি যৌথ খতিয়ান থেকে বের হতে চায় ওয়ারিশরা তাহলে আবার নতুন করে তাদেরকে বাটোয়ারা করতে হবে এবং বাটোয়ারা দলিল তৈরি করতে হবে এবং সেই বাটোয়ারা দলিলে রেজিস্ট্রেশন করার পরে পরবর্তীতে ওই বাটোয়ারা দলিলে যে যেটুকু অংশ ভোগ দখল করছে সেইটুকু অংশ নিজের নামে আলাদা করে খতিয়ান তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ এই 2-3টি পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতির মাধ্যমে এই ওয়ারিশান সম্পত্তিগুলো ভাগ বন্টন করার কিন্তু কোনো সুযোগ কোথাও থাকছে না। একযোগে এই পদ্ধতিটি সারা বাংলাদেশে বাস্তবায়িত হয়ে গেল। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে পদ্ধতি, অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা খতিয়ানের জন্য আবেদন করলে অর্থাৎ নামজারি আবেদন করলে ভূমি অফিস থেকে নানান কায়দা সেগুলো বাতিল করে দেওয়া হতো এবং এই পরিপত্রের লাস্ট অংশে বলা হয়েছে এরূপ আবেদন প্রাপ্তির পরে, অর্থাৎ কোনোভাবে যদি ওয়ারিশানরা যৌথ খতিয়ানের জন্য ভূমি অফিসে আবেদন করে তাহলে কোনো ভূমি অফিস থেকে আর এই যৌথ খতিয়ান হবে না এই মর্মে কোনো কথা বলতে পারবে না কিংবা তাদের যে আবেদন সেটি খারিজ করে দিতে পারবে না। সরাসরি যৌথ খতিয়ান করে দিতে হবে এবং এ বিষয়ে সুস্পষ্ট কঠোর নির্দেশনা ভূমি অফিসকে দেয়া হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতির বাহিরে যদি কোনোভাবে কোনো ওয়ারিশরা তাদের যৌথ খতিয়ান ব্যতীত কিংবা ওয়ারিশান বন্টন দলিল ব্যতীত কোনোভাবে কোনো কায়দা কানুন অবলম্বন করে তার অংশটুকু অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করে কিংবা তাদের সম্মতি ছাড়াই নামজারি করে ফেলে তাহলে সেই নামজারি বাতিল। প্রযোজ্য ক্ষেত্রে যদি এরূপ প্রমাণিত হয় তিনি এটি ইচ্ছাকৃতভাবে করেছেন এবং অন্য ওয়ারিশদেরকে ঠকানোর জন্য করেছেন তাহলে ভূমিদস্যুতা আইন অনুযায়ী তাকে সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছরের জেল, জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থাও রাখা হয়েছে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি একটু হলে বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা আরো কোনো কিছু জানতে চান, বুঝতে চান কিংবা আমাদের থেকে কোনো কিছু সহযোগিতা নিতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।